পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া মুক্ত আলো চাই মুক্ত হাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া মুক্ত আলো চাই মুক্ত হাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া মুক্ত আলো চাই মুক্ত হাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া। সুপ্রিয় সুধী, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জীবনের অনেক অপূর্ণতা আছে, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের বিরহ, আমাদের ব্যর্থতা, আমাদের প্রেম ভালোবাসা, সব কিছুর মধ্যেই আমাদের একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, চাওয়া পাওয়া থাকে। আমাদের সব লক্ষ্য সব উদ্দেশ্য পূর্ণ হয় না, কিন্তু আমাদের যাত্রা করতে হবে সেই পথে, যে পথে গেলে আমাদের স্বপ্ন পূর্ণ হবে। শুধু দর্শকে পূর্ণ হবার যে স্বপ্ন, সেই স্বপ্নের পথে আমরা হাঁটব। আমরা আমাদের চাওয়া পাওয়ার আয়োজনে সবসময় শুরুতে একটা গান শুনি, শিল্পী মুহিন খান। আমায় ছেড়ে ভাবিস কি তুই অনেক দূরে যাবি, দেখবি সেথায় চারপাশেতে আমি হয়ে সবই। গারে মাদা পা মারে সাদা সা, তোর গায়ে যে পরশ লাগে সকাল সন্ধ্যা রাতে, বুঝতে পারিস আমি কিন্তু থাকি মিশে তাতে। কাতর চোখের পাপড়ি যখন এলিশ বাঁকা করে, দেখবে কে আর মন করে কাপন তোলা ঝড়ে। মাদা পা মারে সাদা সা। তোর হাতের ওই কাকন যখন রিনি ঝিনি বাজে, মন কেমনের একটা রাটা আহা বোঝে না যে। চিকন হাসিরা দূরে ঠোঁট আঁকিস যখন তুই, সব পাঠিয়ে নির্বাসনে শিল্পী আমি হই। কাতর চোখের পাপড়ি যখন এলিশ বাঁকা করে, দেখবে কে আর মন করে কাপন তোলা ঝড়ে। মাদা পা মারে সাদা সা। আদর মাখা জোছনা যখন তোর কপলে পড়ে, আমি কি আর থাকতে পারি একলা একা ঘরে। আকাশ যখন উদাস বুকে মেঘের ছবি আঁকে, মনে তখন বাউল বাতাস শনশনিয়ে ডাকে। কাতর চোখের পাপড়ি যখন এলিশ বাঁকা করে, দেখবে কে আর মন করে কাপন তোলা ঝড়ে। মাদা পা মারে সাদা সা। আমায় ছেড়ে ভাবিস কি তুই অনেক দূরে যাবি,
দেখবি সেথায় চারপাশেতে আমি হয়ে সবই গারে মাদা পা মারে সাদা সা তোর গায়ে যে পরশ লাগে সকাল সন্ধ্যা রাতে বুঝতে পারিস আমি কিন্তু থাকি মিশে তাতে কাতর চোখের পাপড়ি যখন ফেলিস বাঁকা করে দেখবে কে আর মন করে কাপন তোলা ঝড়ে রে মাদা পা মারে সাদা সা যারা প্রকৃত প্রেমিক তারা কিন্তু সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে। আমরা মুহিন খানের গানে সে কথাটিই দেখেছি। আর যারা এই সত্যের পথে থাকে না, যারা ঘুষ দুর্নীতির সঙ্গে থাকে, তাদের জীবনে কখনো কোনো শান্তি আসে না। সে কথাটিই আমরা শুনবো আজকের এই ছোট্ট নাটিকায়। আপনি কেন বারবার ডিস্টার্ব করছেন? হ্যাঁ, আমি তো বলেছি আমি এই সমস্ত কাজের ভিতরে নাই, কোনো অনৈতিক কাজ আমি আর করব না। ওকে, রাখি। স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কাম বাগায় ফেলাইছি স্যার, 20 লাখ টাকা। আপনি খালি সইটা করে দেন স্যার। দেন না স্যার। আমি সই করতে পারবো না। কি কইতেন স্যার? বুঝতে ফেলাইছি স্যার, ওই 20 হইব না আপনার, যান 25 খারাপ সই করেন স্যার। আরে বললাম না আমি সই করব না। স্যার এগুলি কি কইতাছেন? আপনি তো এরম আছিলেন না। আপনি যান একদম রাউন্ড ফিগার 30 লাখ একদম খারাপ, সইটা সুন্দর করে দেন স্যার। আরে আপনি কি শুনতে পাচ্ছেন না? আমি সই করতে পারবো না, সই করব না। কি কয় স্যার এগুলি কি কইতেছেন? এই 30 লাখ ছেড়ে দিমু আর আপনি সই করবেন না কেন স্যার? আরে আপনি জানতো আমি সই করতে পারবো না। কেন পারবেন না কইবেন তো স্যার। আপনি 30 লাখ 25 লাখ 20 লাখ কি বলছেন? কি আমাকে কি দিতে চাচ্ছেন? যেটা পান আপনিও পাই আমি পাই, ওইটা দিতে উপরি স্যার। যেটা মানে ঘুষ? হ্যাঁ। আমি ঘুষ খাওয়া আজকে থেকে বন্ধ করে দিয়েছি, এই জন্য আমি সই করতে পারবো না। আবার মস্করা করতেছেন স্যার, আপনিও নাটক জানেন। নাটক করেন না স্যার, সময় নেই, তাড়াতাড়ি সই করেন স্যার। আরে কোনো নাটক না, বলছি না আমি সই করতে পারবো না। আপনি এখন যান, গেট আউট, বেরোন। স্যার ঘটনা কি হয়েছে কি একটু বুঝায় এখন তো স্যার আমারে। আরে এত কথার পরে আপনি বুঝতে পারছেন না? এই যে আপনি আমার কাছে আসেন, লক্ষ লক্ষ টাকা আমার দিয়েছেন, ঘুষ দিছেন না? দিছি। এই ঘুষটা খেয়ে আমার লাভটা কি হয়েছে? আমার কোনো লাভ হয়েছে? আপনি আমার টাকা দিয়েছেন, এই টাকা নিয়ে আমি বাড়ি নিয়ে গেছি, আমি বাড়ি করছি, গাড়ি করছি, বিদেশেও বাড়ি করছি। লাভটা কি হয়েছে? কোনো লাভ হয়েছে? আরে ভাই দুঃখের কথা আপনারে কই, আমার একটা মাত্র মেয়ে, সে পাশের রুমে থাকে, কি নেশা টেশা খেয়ে সে আমারে বাবা বলে ডাকে না। আর আমার ওয়াইফ অসুস্থ, মানে সেই হাসপাতালে বিল দিতে দিতে শেষ, রোগ ব্যাধি একটার পর একটা আছে। এত কিছুর পরে আমি যে ঘুষটা খাইলাম, খাই আমার লাভটা কী হলো? আমার সংসারে সুখ নেই, শুলে ঘুম নেই, বিভিন্ন টেনশানে। এই জন্য আমি চিন্তা করছি যে এই ঘুষ খাওয়া আজকে থেকে একেবারে বন্ধ। স্যার বুঝলেন তো বুঝলেন, আমারে 12টা বাজায় দিয়ে বুঝলেন। আপনার আর কি হয়েছে? আমার বাড়ির কাহিনী শুনলে তো আপনি কান্দে দিয়ে এন থেকে যাইবেন গা। সব জায়গায় নেগেটিভ, কেউ আমার লোকে কথা কয় না, পারলে থু মারে স্যার। এই কামটা যে এত বড় মহৎ উদ্দেশ্য আপনি হাতে নিছেন স্যার, এটা আপনার লেগে উপকার, আমার লেগে উপকার। আল্লাহ জানি আমাকে দুই দিনে এই সমর্থ দেয় যা আমরা সবসময় ভালো থাকতে পারি স্যার। আমি এবং আপনি, আমরা ঘুষ খাওয়া বন্ধ। এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা কেউ ঘুষ দুর্নীতি অনিয়ম করবেন না, জনগণের সেবা করবেন, জনগণকে ভালোবাসবেন, তাহলে নিজেরও শান্তি থাকবে, দেশেরও শান্তি হবে। আলহামদুলিল্লাহ। আমরা নাটকের ভেতর দিয়ে, সিনেমার ভেতর দিয়ে, কবিতা গানের ভেতর দিয়ে মানুষের পরিশুদ্ধি চাই, মানুষের জীবনের যে সত্যের দিকগুলো সেগুলো আমরা আবিষ্কার করতে চাই। সেই আবিষ্কারের সঙ্গে যারা যুক্ত, সেরকম 4 জন বিশিষ্ট বিনোদন সাংবাদিক আমাদের সঙ্গে আছেন। আজকে আমরা তারকা কথা পর্বে তাদের সঙ্গে কথা বলব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের 4 জন বিশিষ্ট সাংবাদিক যারা বিনোদন পাতার সঙ্গে যুক্ত। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। আমার বামে আছেন কামরুল হাসান দর্পণ, তিনি সহকারী সম্পাদক দৈনিক ইনকিলাব এবং বাসসাসের সম্মানিত নির্বাচিত সভাপতি। আমাদের সঙ্গে আছেন শিশির রোয়েদার, তিনি বিনোদন ইনচার্জ দৈনিক ইত্তেফাক। আমাদের সঙ্গে আছেন মীর সামি, তিনি সিনিয়র সাব এডিটর দৈনিক সমকাল এবং বিনোদন সাংবাদিক। আমাদের সঙ্গে আছেন আফসানা খানম আশা, তিনি স্টাফ রিপোর্টার দৈনিক আমার দেশ এবং বিনোদন সাংবাদিক। আচ্ছা দর্পণ, আমি জানি যে ইনকিলাব একটা অনেক বড় কাগজ, দীর্ঘদিন থেকে বিনোদনের পাতা, এবং বিনোদনের পাতায় অনেক ধরনের আমরা এই বিনোদন তারকাদের নানা সংবাদ আমরা দেখি।
আপনি কি মনে করেন যে আমাদের বিনোদনের পাতাগুলো আমাদের সংস্কৃতির যে বিকাশ সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? পত্রিকা এবং পত্রিকার যে সাংবাদিকরা তারা কিন্তু আসলে এই শিল্প সংস্কৃতি ক্ষেত্রে ভ্যানগার্ড হিসাবে বা রাডার হিসাবে আপনি বলতে পারেন যে রাডার হিসাবে কাজ করে। একজন স্টার বলেন, নাটকের খবর বলেন, ফিল্মের খবর বলেন, তখন তো এত কিছু, এখনকার মতো এত মিডিয়া, এত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তো এগুলোর দায়িত্ব ছিল যে আমাদের সাংবাদিকদের, ওনারা তুলে ধরতেন। একজন নিউ কামার যদি আসলো প্রমিজিং, তাকে তুলে ধরার ক্ষেত্রে প্রত্যেকে যারা আসে এই অঙ্গনে ধরেন স্টার হয়, তাদের নিজস্ব প্রতিভা থেকে আসে, দর্শক গ্রহণযোগ্যতা ইয়ে করে। তো আমরা দেখলাম যে 80 দশকের পর থেকে 90 দশকে এইরকম মুখ মানে খুব বেশি সাড়া জাগানো মুখ আমরা আর পাচ্ছিলাম না, এবং আপনারাও কি কারণে জানি না যে এরকম মুখের সন্ধানও আপনারাও দিতে পারছিলেন না। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে সংবাদটা কালেকশন করা, কোন নায়ক বা নায়িকাটাকে, সেটা প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, তারা সামনে নিয়ে আসছে, তাদেরকে তুলে ধরা, তাদের গুণাবলী তুলে ধরা, তাদের প্রতিভাকে তুলে ধরা, এই দায়িত্বটা আমরা, যে হ্যাঁ এইখানে এই ইয়েটা আসছে। মীর সামির কাছে যাই। মীর সামি, আমরা জানি দৈনিক সমকাল একটি বেশ গুরুত্বপূর্ণ কাগজ আমাদের দেশের, এবং অনেক পরিচ্ছন্ন কাগজ হিসাবে আমাদের কাছে পরিচিত। তো একজন বিনোদন সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন যে আপনি যে বিষয়টা প্রকাশ করতে চান, ধরেন একজন চিত্রনায়িকা কিংবা একজন নাট্য অভিনেতা, এদেরকে যখন আপনি আপনার পাতায় আপনি আনতে চান, আপনার এখানে কোনো মত প্রকাশের স্বাধীনতা, আপনার নিজস্ব কিছু সেখানে আপনি যোগ করতে পারেন কিনা, নাকি সবসময় তাকাতে হয় রাজনৈতিক অবস্থার দিকে? না, আসলে রাজনৈতিক অবস্থার দিকে কিন্তু সবসময় তাকাতে হয় না, বা আমরা যেটা চিন্তা করি, বা আমরা যখন একটা পাতা বা একজনকে নিয়ে যখন আমরা পরিকল্পনা করছি যে ওনাকে তার খবরটা সম্পর্কে দিতে হবে বা ওনার সম্পর্কে একটা ফিচার লিখব, তো এইটা আমরা প্রাথমিক অবস্থাতে আসলে আমাদের নিজেদের মধ্যে একটা আমাদের যে টিম, আমাদের তো সংবাদপত্র আসলে একটা টিম ওয়ার্ক, এই পুরো টিমটার সঙ্গে আগে আলোচনা করে নিই। একজন বিনোদন পাতায় কতজন সাংবাদিক কাজ করতে পারে, মানে কতজন আপনাদের টিম? 4 জন? আমরা 6 জনের টিম কাজ করি। তো অনেক বড় একটা টিম। অনলাইন এবং প্রিন্ট মিলিয়ে আমরা 6 জনের টিম কাজ করি। অন্যান্য পত্রিকাগুলো আছে, তারা কি করেছে, বা বিদেশের পত্রিকাগুলো কি করেছে, সব কিছু মিলিয়ে আমরা একটা ছোট্ট একটা ইন্ট্রোডিউসিং মিটিং করি। তারপরে হচ্ছে যে আমরা চিন্তা করি যে আমরা আমাদের পাতায় আগামীকালকের জন্য কি আমরা প্রোভাইড করব। আমাদের রোয়েদাদের কাছে যাই। ও বলল যে না, রাজনৈতিক কারণে আমরা কখনো কোনো শিল্পীকে ওইভাবে নির্বাচন করি না, কিংবা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও নেই। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময়ে পট পরিবর্তনের ফলে যে একজন ভালো শিল্পীও যেভাবে সমাদৃত হতে পারেন বিনোদনের পাতায়, সেটা কিন্তু হন না। সেটা কিন্তু আমরা দেখেছি। ভিন্ন মতের কোনো লোককে, ওই যে যারা ক্ষমতায় থাকে তাদের ভিন্ন মতের কোনো লোককে পাতায় বেশি করে আনা, সেক্ষেত্রে কোনো অপ্রকাশ্য বাধ্যবাধকতা আছে কিনা? বিনোদন যারা শিল্পী তাদের নিয়ে কথা বলে, শিল্পীদের তারকাদের নিয়ে কথা বলে। তো এখানে সাহিত্য পাতা আলাদা আছে, রাজনীতি একটা আলাদা পাতা আছে। তো যখন একটা শিল্পী সে রাজনীতিবিদ হয়ে যায়, তখন তার পাতাটা থেকে সে এমনি একটু মিনিমাইজ হয়ে যায়। কারণ শিল্পী তো শিল্প চর্চা করবে, শিল্পের খবরটা আমরা দিব, আমরা তো রাজনীতিবিদের খবরটা এখানে দিচ্ছি না। আমি আশার কাছে যাই। আমি যে কথাটা জিজ্ঞেস করছিলাম, আমার দেশ তো বন্ধ হয়ে গিয়েছিল, তো আমার দেশ আবার প্রকাশিত হয়েছে, এবং সেই পত্রিকার আপনি এখন বেশ, আমার দেশ খুব আলোচিত একটি কাগজ। তো আমরা জানি যে আমাদের দেশের অনেক শিল্পীরা এক রাজনৈতিক কারণে তাদের যে আদর্শ সেটা সমর্থন করেছে, সেটা এমনভাবে সমর্থন করেছে যেটা অনেকের কাছে দৃষ্টিকটু, তারা তখন বিনোদন পাতায় তাদেরকে সেভাবে হয়তো আপনারা আনতে পারেননি। তো আপনি একজন বিনোদন সাংবাদিক হিসাবে আমাদের সংস্কৃতির জগৎ থেকে কেমন দেখতে চান? না, আমি যেটা প্রথমে মনে করব যে আমি হচ্ছে কোনো ব্যক্তিকে প্রাধান্য দেব না, আমি আগে সংবাদটাকে প্রাধান্য দেব। সেই ব্যক্তি যদি এখন সংবাদের কারণ হয়, তাহলে সে সংবাদের জায়গা পাবে। বিনোদন কাজে যদি সে যুক্ত হয়, তাহলে সে এখন বিনোদন পাতাতে যুক্ত হবে। যেহেতু যদি সে এখন বিনোদনের সাথে যুক্ত না থাকে, কোনো কাজের সাথে যুক্ত না থাকে, তাহলে তো সে আমার বিনোদন পাতায় এমনিতেও জায়গা পাচ্ছে না। ব্যক্তি, শিল্প সব কিছুর আগে হচ্ছে সংবাদ যদি তাকে নিয়ে হয়, আমি সংবাদ পাতায় আমার জায়গা দিব তাকে। এটা নিয়ে আমার হচ্ছে দ্বিমত নাই। আমরা গণমাধ্যম কর্মীরা হচ্ছে আগে আমরা সংবাদটাকে দর্শকের কাছে পৌঁছে দেব। আমাদের প্রায়োরিটি থাকবে সংবাদ, ব্যক্তি না, সেটা যেই হোক। নারীর তো ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু আমাদের বিনোদন সাংবাদিকতার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কতটা মানে নিশ্চিত হচ্ছে, কিংবা কতটা তারা ঝুঁকিহীনভাবে কাজ করতে পারছে? এখন কিন্তু বিনোদন সাংবাদিকতা ম্যাক্সিমামই মেয়ে। প্রিয় দর্শক, আজকে এই 4 জনকে অনেক অনেক ধন্যবাদ। তারকা কথা পর্বে আমরা আমাদের বিনোদন জগতের
অনেক কথা শুনেছি, এবং যারা প্রকৃত সুস্থ বিনোদন দিয়ে থাকেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের কৌতুক অভিনেতা কাজল। তিনি একটি নতুন প্যারোডি গান আমাদের জন্য উপহার দেবেন। শুন তার কণ্ঠেই সেই প্যারোডি গানটি। নজর না দেখলে সখী শরীর খারাপ হয়, এক নজর না দেখলে সখী শরীর খারাপ হয়। কাছে তুমি না এলে আমার পাঁজরের হাড় বাড় যায়। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ও জামা খুলে যায় রে, ওই বুতাম খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই বুতাম খুলে যায় রে। প্রেম করা কত কঠিন কি যে জ্বালা, আমার মতো প্রেম করে কোন শালা। প্রেম করা কত কঠিন কি যে জ্বালা, আমার মতো প্রেম করে কোন শালা। অঙ্ক করে প্রেম করিস না সখী, বুঝবি প্রেম কারে কয়। তুই যে আমার মরণ রে সখী, তুই যে আমার ভয়। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ওই বুতাম খুলে যায় রে, ওই জামা খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই বুতাম খুলে যায় রে। আরে তোর আমার ফাটাফাটি ভালোবাসা, ফুল ফুটাতে পারবে না কোনো মশা। আরে তোর আমার ফাটাফাটি ভালোবাসা, ফুল ফুটাতে পারবে না কোনো মশা। আমি এমন মেডিসিন সখী, যার শরীরে যায়। থার্মোমিটার দেওয়ার আগে জ্বর চলে যায়। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই বুতাম খুলে যায় রে। ওরে জামা খুলে যায় রে, ওরে বুতাম খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই জামা খুলে যায় রে। ও সখী তুমি কই কই রে, এই বুতাম খুলে যায় রে। প্রিয় দর্শক, আমরা কাজলের কণ্ঠে প্যারোডি গান শুনলাম। প্যারোডি এক ধরনের কৌতুক, কিন্তু তার ভেতর দিয়ে অনেক সত্য কথা আমরা শুনতে পাই। আর এই সত্য কথা বলার জন্যে ঝুঁকি নেন কিছু গবেষক, কিছু লেখক। তাদেরই একজন ফারজানা ইসলাম। কথা বলবো তার সঙ্গে। তিনি গত 15 বছর আমাদের সমাজে যে কথা না বলার যে সংস্কৃতি ছিল, যে বৈষম্য ছিল, সে বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন। তার সম্প্রতি 2টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। চলুন কথা বলি তার সঙ্গে। ফারজানা ইসলাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? ভালো আছি। কেন উৎসাহিত হলেন এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফ্যাসিস্ট শাসন
বাংলাদেশে যে ছিল সেইটি নিয়ে কাজ করা তো একটা ঝুঁকিপূর্ণ, তারপরেও আপনি কেন করলেন? আসলে ঝুঁকি তো সেখানে, আমি যখন আমার বক্তব্য বলতে পারবো না, আমি আমার ভাষাকে প্রকাশ করতে পারবো না, আমি বাক স্বাধীনতাহীন থাকবো, কেন আছি, কি কারণে আছি, সেই জিনিসটা তুলে ধরার মধ্যে আমার কোনো ভয় কাজ করেনি, বরং মনে হয়েছে আমি উদার মনে লেখার চেষ্টা করেছি। দমন পীড়নের যে চারিত্র লক্ষণ, আপনি সেটা কেন কেন তারা দমন পীড়ন করলো? শুধু কি ক্ষমতায় থাকার জন্য না অন্য কোনো? আসলে দমনপীড়ন তো অবশ্যই আমরা সবাই জানি যে চেয়ারের স্বাদ একটা আলাদা, দেশ রাজত্ব চালানোর স্বাদ আলাদা, কিন্তু চালাতে গিয়ে আমরা যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি কিংবা দেশকে কোনোভাবে নিজের মতো করে গ্রাস করে নিই, তাহলে সেটা তো আসলে আমার জন্য কিংবা জনগণের জন্য ভালো কোনো চাওয়া পাওয়া নয়। অবশ্যই সেটা দমন এবং পীড়নের একটা অংশ। তো সেই অংশগুলো কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, আমাদের মারা কিভাবে সন্তানকে হারিয়েছে, কিংবা একটি ছেলে উচ্চশিক্ষিত হওয়ার পরেও কেন চাকরির অভাবে মানে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, এই কেন একটা বিষয়গুলো বৈষম্যমূলক কোটার দিকে আমাদের যেতে হয়েছে। তো এই সবগুলোই তো আমাদের জন্য অনেক কষ্টের। আমাদের ব্যক্তি স্বাধীনতা যেখানে নাই, সেই কেন নাই, কিসের জন্য নাই, সেটাকে তুলে নিয়ে আসাটা আমি মনে করি আমার মতো আরও 5 জন তুলে ধরুক, তাহলে আরও অনেক কিছু বের হয়ে আসবে। আপনি তো চীনে গেছেন, অনেকদিন ধরে চীনে জি। কাজ করেছেন, অস্ট্রেলিয়াতে গেছেন, জি। সেখানকার জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের বাংলাদেশের জনগণের স্বপ্নের আকাঙ্ক্ষার কোনো মিল অমিল আছে কিনা? আকাশ এবং পাতাল। আমি নিজেই যেখানে স্টাডি করেছি, আমি স্টাডি করেছি হাইনান ইউনিভার্সিটি, হাইকোতে। আসলে এটা খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার যে আমি একটা প্রোগ্রামে যখন বসেছি, আমাদের স্টাডি প্রোগ্রাম ছিল ওটা, তো সেখানে আমার পাশে একজন মিনিস্টার বসেছিলেন, এডুকেশন মিনিস্টার, বাট আমি জানতাম না সেটা মিনিস্টার। কিন্তু তাকে যখন মাইকে ডাকা হচ্ছে, আমি নিজে তাকিয়ে চিন্তা করে দেখলাম যে এই মিনিস্টার যদি আমার বাংলাদেশের চেয়ারে বসে থাকতো, তাহলে একে দেখার জন্য না, তার আশেপাশে তো আপনি আমি সেটাই। যেতেই পারতাম না, সেটা তো বসা তো পারতামই অনেক- না, আর তাকে দেখার মতো অবস্থান বোধহয় আমার থাকতো না। ওখানে ওই যে মঞ্চ ভাঙার গল্প তো শুনেছেন, আমাদের বাংলাদেশে অনেক মঞ্চই ভেঙেছে। এক নেতা সরি যদিও আমাকে বলতে হচ্ছে, এক নেতা মানে মাইকে কথা বলবে কিন্তু পেছনে অ্যাকশনে থাকবে আরো হাজার কর্মী, তাতে মঞ্চও ভেঙে গিয়েছে, হতে পারে সেটা সেটা যেমন- কোনো সভ্য দেশের কাজ নয়। সেটাই তো আমি যে জিনিসটা পেয়েছি সভ্যতা, সেখানে কে মন্ত্রী, কে মিনিস্টার কিংবা ওখানে লেভেল কাজ করেনি, কাজ করেছে মেধা। আপনার সামনে কি বই বলছে? আমার সামনে বই আসছে 3টা, দমন পীড়নেরই একটা অংশ আসছে যে আমরা আগে কিভাবে দমন পীড়নকে লালিত পালিত করেছি এবং পরে যে দমন পীড়নের পরে যে সমাজটা আমরা পেয়েছি, আসলে এই সমাজটাকে আমরা কিভাবে স্বাদ নিচ্ছি, কি গ্রহণ করছি, এইটারই একটা অংশ। অনেক ধন্যবাদ। আমরা ফারজানা ইসলামের কাছে শুনেছি কিভাবে সত্যের পথে থাকতে হবে, কিভাবে ঝুঁকি নিতে হবে, কিভাবে দেশকে ভালোবাসতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন না, যারা মানুষের কথা ভাবেন না, শুধু নিজের কথা ভাবেন এবং এমন ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেন যা সমাজ এবং দেশের কল্যাণ বয়ে আনে না, এবং তারা শেষ পর্যন্ত যদি অনুতপ্ত হন, কিভাবে হন দেখুন এই নাটিকার মধ্য দিয়ে। ফরেন ফরেন বিদেশি, ফরেন বিদেশি। হেডফোন, মোবাইল ফোন, হাত ঘড়ি, পা মোজা, হাত মোজা, যার যা লাগবে এখানে পাবেন, হাফ দাম, হাফ রেট। কাবুয়ার মতন কাকা কইরা আবার কান দুইটাতে নষ্ট করে ফলাইছো। কাকা না করলে বেচবো কেমনে? আরে বেড়া দূরে বেছে মুখটা ঘুরে কইস কাকা আচ্ছা, আচ্ছা। ওরে সকাল থেকে হাঁটতে বাবারে 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 পা দুটো শেষ হয়ে গেল রে। আরে 12টা বাজে। হ্যাঁ, আমার মনে হয় কি জানো, কাস্টমার সব বইরে গেছে, একটা কিছু বেচা কিনে হইলে তো মনিটা হইতো নাকি? বড় ভাই, হ্যাঁ, এইরকম যদি আপনার লাগে আর 3 দিন হাঁটি, তাইলে আমি মইরা ভূত হয়ে যাবো। বুঝাইলো ভালো। এইটা বেচা এটা কি মোবাইল দিছেন? এটা ইটালির মোবাইল দিছি। ইটালির মোবাইল? হ্যাঁ। ফাইজলামি পাইছেন? পরশুদিন আপনার কাছ থেকে হাজারীবাগের রাস্তার পাশ থেকে নিছি, বাসা যাওয়ার পরে আর ফোনই চলে না। তাই? হ্যাঁ। কয় টাকা দিয়ে কিনছিলেন? নগদ 300 টাকা দিয়ে নিছি। এই বেটা ব্যাককেল, 300 টাকায় মোবাইল পাওয়া যায়? এটা খালি ডাব্বাটা পাওয়া যায়, কি কয় এটা, কেস কেস বডি 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 এটা পাওয়া বুঝি? যায়। হ্যাঁ, দেখ কি চকচকা। 300 টাকা ঠিক আছে, যান। চকচকা? হ্যাঁ এটা চকচকা মোবাইল? হ্যাঁ। লাইট পোস্টার লাগে বাইন্দা থুমু,
পুলিশরে ফোন দিমু, আইয়া ধরে নিয়ে যাইবে। দান্দাবাজি বন্ধ করেন, এককালে মাইরা আন্দা বানায়া দিমু। বড় ভাই 300 টাকা ফেরত দিয়া মাপ চাইলাম। আজকাল দিন হইল জনগণের। ও জনগণের না? 200 টাকা রাখে। হ্যাঁ মিয়া, আমি নিছি 300 টাকা দিয়ে, আপনাকে খুঁজে পাই করতে আমার আরো 200 টাকা খরচ হয়েছে। মোট দিবেন 500 টাকা। ভাই দেখি এটা। হ্যাঁ এই নেন। এই 300 টাকা দিছেন কেন? যান, কপাল ভালো, আপনার মাফ করে দিলাম, যান। আরে মিয়া, আপনি খালি মুরব্বী মানুষ দেখা, নাইলে অনেক খারাপ আছিল আপনার কপালে। মুরব্বি খালি কয় মুরব্বি মুরব্বি। বড় ভাই, হ্যাঁ আপনার একটা কথা কই, কোন? এই 2 নম্বরই সারবেন কবে? না রে, ছাড়তে পারব না, এটা আমার রক্তের মধ্যে বৈশা গেছে, 2 নম্বর এটা রক্তের মধ্যে মিশে গেছে আপনার? যে বড় ভাই, হ্যাঁ বড় দেখে একটা সিরিঞ্জ কিনা আপনার গায়ের মধ্যে ঢুকাইয়া রক্তগুলো বাইর করিয়া নেব, তারপর ওইখানে বলদ গরুর রক্ত ঢুকাইয়ে দেব। ঘরে বাইরে যেখানে যাইবেন হাম্বা হাম্বা করতে থাকবেন। বাহ, চমৎকার আইডিয়া। হাম্বা হাম্বা, তার মানে সামনে হচ্ছে কোরবানির ঈদ, এই গরু নিয়ে একটা কিছু হবে। বড় ভাই, আপনার কাছে দোহাই, আপনার দোহাই লাগে, কোরবানি নিয়ে 2 নম্বরই কইলেন না, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই যে আমি 2টা কান ধরে কইতেছি, তোর কথা আমার মনে লাগছে, কোরবানি নিয়ে কিছু করব না। আবার সিজি কেন? এইখানেও আপনার 2 নম্বরই। কি করলাম 2 নম্বর? আরে কান তো ধরবেন আপনি, আপনার কান ধরে আপনি তওবা করবেন, আর আমার কান ধরলেন কেন? এটা ভুল হয়ে যায় না, মানুষের ভুল হয় তো। আমি এই যে আমার কান ধরলাম, দর্শক ভাই এই যে 2 নম্বর এটা আমার মাফ করে দিয়ে, ঠিক আছে ভাই? ভালো করে কোন আরো ভাই 2 নম্বরই আর করব না, আমার মাফ করে দিয়ে। তবে ছোট ভাই, একটা জিনিস হঠাৎ আমার মাথায় কিছু নতুন ব্যবসা পুঁজি ছাড়া কিলবিল 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 কিলবিল। আমরা এই নাটিকার মধ্যে দেখেছি একজন মানুষ সত্যের পথে ফিরে আসছে, সে অনুতপ্ত হচ্ছে, এবং এটা আমাদের কাছে একটা রহস্য মনে হতে পারে, একটা জাদু মনে হতে পারে। কিন্তু প্রকৃত জাদু যখন আমরা দেখি, সে জাদুর মধ্যে কিন্তু অনেক সত্য থাকে, অনেক বিস্ময় থাকে। প্রিয় দর্শক, চলুন আমরা শাহিন শাহের জাদুর মধ্যে সেরকমই কিছু অনাবিষ্কৃত সত্য বিস্ময় দেখি। চাওয়ার একটা বিষয় থাকে এবং পাওয়ার একটা বিষয় থাকে। আমরা চাইলেই সবসময় সব কিছু পাই না, কিন্তু ম্যাজিকে চাইলেই সবসময় সব কিছু পাই। এই হচ্ছে ম্যাজিক স্টিক। দেখি আমি এই মুহূর্তে কি চাচ্ছি, একটা ফুলের টব দেখতে পাচ্ছি কিন্তু ফুল দেখতে পাচ্ছি না, তো সেজন্য আমার চাওয়াটাই থাকবে ফুল, তাই না? জাদুর মধ্যে কিছু বিজ্ঞান থাকে, আমরা ট্রিক্স বলি, কিন্তু বিজ্ঞান ছাড়া জাদু হয় না। আমাদের দেশের তরুণ প্রজন্ম যারা প্রকৃতপক্ষে বিজ্ঞানের চর্চা করছে, তাদের অবস্থা কী? আপনারা বিস্মিত হবেন যে বিশ্ব বিজ্ঞান প্রতিযোগিতায় 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের দেশের তরুণরা। আমরা অনেকেই তার খোঁজ রাখি না। নাসার সঙ্গে তারা যুক্ত হচ্ছে, তারা নানা রকম প্রতিযোগিতায় বিশ্বে গিয়ে নিজেদের যে সক্ষমতা সেটা প্রমাণ করছে। প্রিয় দর্শক, চলুন আমরা এরকমই একজন বিজ্ঞানীর সঙ্গে এ পর্যায়ে কথা বলবো। জনাব আরিফুল হাসান অপু, জানতাম না যে বাংলাদেশে তরুণরা, কিশোররা তারা নাসার সঙ্গে একটা প্রতিযোগিতার মধ্যে দীর্ঘদিন ধরে আছে, এবং সেই প্রতিযোগিতার আয়োজনটা বাংলাদেশ থেকে আপনাদের মতো যারা
বিজ্ঞান নিয়ে কাজ করেন তারা আছেন এবং আপনি তাদের অন্যতম একজন। এই এত বড় আয়োজন আপনারা কিভাবে করেন? নাসা স্পেস এফ চ্যালেঞ্জ হচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় একটা সায়েন্টিফিক হ্যাকাথন। এখানে সারা পৃথিবী থেকে প্রায় 200 কান্ট্রির 1 লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করে। তো গত 14 বছর ধরে আমরা বাংলাদেশে করছি। বাংলাদেশ পর্ব থেকে মূলত সফটওয়্যার অ্যাসোসিয়েশন বেসিস এই আয়োজনের সহযোগী হিসাবে কাজ করে বাংলাদেশ পর্বে। এখানে এই 4 বার টোটাল আমাদের বাংলাদেশের টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। কোন কোন বিষয়ে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মধ্যে আসলে অনেকগুলি পার্ট থাকে। বেস্ট ইউজ অফ ডেটা আছে, বেস্ট স্টোরি টেলিং অ্যাওয়ার্ড আছে। লাস্ট যারা চ্যাম্পিয়ন হচ্ছে তারা বেসিক্যালি কাজ করে হচ্ছে ওয়াটারের উপর। সারা পৃথিবীতে আপনারা জানেন যে ফ্রেশ ওয়াটারের কিন্তু প্রচুর চাহিদা আছে, কারণ হচ্ছে যে পলিউটেড ওয়াটারের অংশ কিন্তু বেশি, মিষ্টি পানির অভাব খুব বেশি, সুপেয় পানির অভাব বেশি। সেটার উপর তারা একটা প্রবলেম সলভ করে তারা চ্যাম্পিয়ন হয়েছে বেসিক্যালি। চাঁদে অবতরণ করার পরে আমাদের যারা স্পেস আরোহী তাদের যে সমস্ত ধূলিকণা লেগে তাদের প্যান্ট এবং ডাস্ট লেগে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে ঝেড়ে ফেলার জন্য যে সেই ধূলিকণাগুলি যেন না উড়ে সেটার জন্য তারা একটা সিস্টেম ডেভেলপ করেছে। এটা বাংলাদেশের টিম মহাকাশ, এটা আমাদের গতবারের চ্যাম্পিয়ন ছিল। এটা ক্যালিফোর্নিয়া যে বিজ্ঞান সংস্থাতে তারা গ্রহণ করেছে এবং তারা নাসা হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে গিয়ে সেখানে তাদেরকে আপনার সংবর্ধনা দিয়েছে নাসা ডিরেক্টলি। এরা যখন যায় দেশের বাইরে তখন এদের আর্থিক সহযোগিতা কিভাবে আসে? আর্থিক সহযোগিতা বিভিন্নভাবে আসে। নিজেরা কিছু সাপোর্ট দেয়, গভর্নমেন্ট সাপোর্ট আছে, ইউনিভার্সিটি সাপোর্ট দেয়। যেমন এবার বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে যারা যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পরে নেক্সট 25 তারিখে তাদের যেমন ফ্লাইট, জুনের 4 তারিখে বেসিক্যালি নাসার ম্যারিল্যান্ডের গডার্ড স্পেস সেন্টার, যে স্পেস সেন্টার থেকে আপনার খুব নামকরা অনেকগুলি ইনোভেশন আছে। ওয়েব বি যে টেলিস্কোপ, সেটা ওইখান থেকে গিয়েছে। নেক্সট যে টেলিস্কোপটা যাচ্ছে সেটাও ওরাই বানাচ্ছে। তো সেখানে বেসিক্যালি প্রোগ্রামটা হবে। ওটার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তাদেরকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, আমি যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি। এআই চ্যালেঞ্জ যেটা বিশ্বে এখন 21 শতকে আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে চ্যালেঞ্জটা মানবিক বুদ্ধিমত্তার সঙ্গে মানে যান্ত্রিক বুদ্ধিমত্তার যে চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে, সেই চ্যালেঞ্জে আমরা আমাদের তরুণরা কত দূরে এগিয়ে যাবে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে আমাদের তরুণরা ভালো এগিয়ে যাবে। আমাদের তরুণদের মধ্যে কিন্তু প্রচণ্ড মেধা আছে, তাদের দরকার হচ্ছে রাইট কোলাবোরেশন। এবং তারা যারা এখন থেকে পড়াশোনা করছে, যেটা আপনাকে বললাম যে আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প, যেখানে আমরা নেক্সট জেনারেশনদেরকে নিয়ে কাজ করি 4 থেকে 14, সেখানে কিন্তু আমরা বাচ্চাদেরকে এখন থেকে তাদেরকে আসলে এআই, তারা কিন্তু আপনি ছোট বাচ্চারাও দেখবেন চ্যাট জিপিটি ব্যবহার করছে, ডিপসিক ইউজ করছে, তারা কিন্তু ইউজ করা শিখেছে। এখন হচ্ছে যে তাদেরকে অ্যাপ্লিকেশনগুলি ডেভেলপে আসলে তাদেরকে আগ্রহী করাতে হবে, শেখাতে হবে। তো তার জন্য আমাদের ক্যারিকুলাম সহ শুরু থেকে আসলে তারা আর্লি স্টেজ থেকে যেন পড়াশোনাগুলি করে আসতে পারে, সেগুলি আস্তে আস্তে আমাদের ডেভেলপ করতে হবে। তরুণদের জন্য, দর্শকদের জন্য কিছু বার্তা দিতে চাইলে বলতে পারবেন? তরুণদের উদ্দেশ্যে বলবো, আপনারা এগিয়ে যান, আপনাদের যে বিজ্ঞান চর্চা আপনারা লেগে থাকেন। বাংলাদেশের পতাকা সব সময় সারা পৃথিবীর মধ্যে সবার উপর আমাদের বাংলাদেশের পতাকা থাকবে, এটা আমরা আশা করি। আমরা যে কোনো সৃষ্টির মধ্যে যাই, যদি আমরা বিজ্ঞান চর্চা করি, আমরা নাটকের চর্চা করি, আমরা কবিতার চর্চা করি, সব চর্চার ভেতরে কিন্তু একটা অভিনিবেশ থাকতে হবে, দেশ এবং মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। এবং সেই ভালোবাসা না থাকলে আমরা কখনো কোনো শিল্পে সক্ষমতা অর্জন করতে পারবো না, সে যে কোনো শিল্পই হোক না কেন। প্রিয় দর্শক, একজন নৃত্যশিল্পী যখন তার নৃত্য পরিবেশন করেন, তার যে অভিনিবেশ, তার যে দক্ষতা, সেটি আমাদেরকে মুগ্ধ করে। চলুন আমরা এই পর্যায়ে একটি নাচ দেখি। তোমারে
শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি শুধু দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, চাওয়া পাওয়া কখনোই হয়তো জীবনে পূর্ণ হবে না, কিন্তু আমরা হাঁটব সেই পথে যে পথ সত্যের, যে পথ আনন্দের, যে পথ বিস্ময়ের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাওয়া পাওয়া চাওয়া পাওয়া